প্রিয় দর্শক, আই ফোকাস থেকে সবাইকে শুভেচ্ছা। এমন অনেক মানুষ আছেন যারা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন দেশের জন্য, নিরন্তর গবেষণা অথবা শৈল্পিক সংগ্রহ করে সমৃদ্ধ করছেন দেশকে। অনেক মানুষ আছেন যারা মানব কল্যাণে ব্যয় করছেন জীবনের পুরোটা সময়। কেউ কেউ প্রবাসে থেকেও কাজ করে যাচ্ছেন দেশের মুখ উজ্জ্বল করার প্রয়াসে। কেউ আবার জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। সেই সব মানুষগুলোকে নিয়ে সাজানো হয়েছে আজকে আই ফোকাস। চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে আজকের আই ফোকাসে। প্রায় 60 বছর ধরে ডাকটিকিট সংগ্রহ করছেন আব্দুস সালাম নামের এক প্রবীণ। নিজ উদ্যোগে গড়ে তুলেছেন সালাম মিনি মিউজিয়াম। তার উপর থাকছে একটি তথ্যচিত্র। সাভারের উন্নয়ন নিয়ে কথা বলেছেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য তালুকদার তৌহিদ জঙ্গলাল। থাকছে নিউ ইয়র্ক প্রবাসী ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন আহমেদ এবং লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার সুলতানার সাক্ষাৎকার। প্রথমেই শুনবো ডাকটিকিট সংগ্রহকারী আব্দুস সালামের কথা। 66 বছরের এই প্রবীণ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন দেশের প্রথম ডাকটিকিট জাদুঘর সালাম মিনি মিউজিয়াম। 7 বছর বয়স থেকে তিনি শুরু করেন ডাকটিকিট সংগ্রহ। ঢাকার মধ্যবাড্ডায় বসবাসকারী আব্দুস সালামের সঙ্গে কথা বলছেন আশরাফুন নাহার। মধ্যবাড্ডার পোস্ট অফিস সংলগ্ন এই বাড়িটিতে বসবাস করেন মোহাম্মদ আব্দুস সালাম। জন্ম 1940 সালে ঢাকার নারিন্দায়। 66 বছর বয়সী মোহাম্মদ সালাম তার 3তলা বাড়ির নিচতলায় গড়ে তুলেছেন দেশের প্রথম ডাকটিকিট জাদুঘর। নাম দিয়েছেন সালাম মিনি মিউজিয়াম। নিতান্ত শখের বশে ডাকটিকিট সংগ্রহ শুরু করলেও পরবর্তীতে একে পেশা হিসেবে বেছে নেন তিনি। শুরুটা আমার যতটুকু মনে আছে 1947-48 সালের দিকে, যখন আমি স্কুলের ছাত্র, তখন আমার বড় ভাই কালেকশন করতেন। তো আমার কাছে খুব পছন্দ হলো যে ছোট ছোট ডাকটিকিটের মতো সুন্দর সুন্দর ছবি আমিও কিছু কিছু সংগ্রহ করে করে খাতায় লাগিয়ে রাখতাম ভাতের আঠা দিয়ে। 1962 সালে যখন আমি শ্রীলঙ্কায় একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম সোশ্যাল ওয়ার্কে, তার আগে অবশ্য মিউনিসিপ্যালিটিতে চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে চলে গেছিলাম। তারপরে এসে বললাম যে না, চাকরি আর করবো না, ব্যবসায়ী করবো। তারপরে ফার্ম গেটে আপনার দোকান নিলাম, দোকান নিয়ে টুকটুক টুকটুক করে ব্যবসা করলাম, যার পরিণতিতে আমার নেশার সাথে সাথে পেশা হয়ে গেল ডাক্তার। নিজ উদ্যোগে গঠিত জাদুঘরটির দেয়াল জুড়ে রয়েছে দেশ বিদেশের নানা রঙের ডাকটিকিট, বোর্ডে টাঙানো লেমিনেটিং করা চৌকোন, ত্রিকোণ, গোলাকৃতির বাহারি টিকিট। রয়েছে বিশ্বের প্রথম প্রকাশিত ডাকটিকিট পেনি ব্ল্যাক। 1906 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি চামড়ার পোস্টকার্ড। এছাড়াও ভাষা আন্দোলনের আগে ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের কিছু পোস্টকার্ড সহ সারি সারি রকমারি পোস্টকার্ড। এসব সংগ্রহের সময় তিনি সম্মুখীন হয়েছেন নানা অভিজ্ঞতার। আমি এই ডাক টিকিটের মাধ্যমে যে সমস্ত লোকের সাথে উঠা বসা করেছি, ব্রিটিশ হাই কমিশনার, আমেরিকান অ্যাম্বাসেডার, তারপরে মরক্কো অ্যাম্বাসেডার, এই নানা দেশের অ্যাম্বাসেডাররা এবং তাদের অন্যান্য ডেলিগেটরাও আসতো, রাশিয়ান অ্যাম্বাসেডার। কিন্তু এদের সাথে এমন বন্ধুত্ব হলো, তারা তাদের ফেয়ারওয়েল পার্টিতে আমাকে দাওয়াত দিতে বলতো না। এমনকি শেষ আপনার সবচেয়ে বড় অ্যাম্বাসেডার যেটাকে বলবো আমরা, যাকে পৃথিবী জোড়া খুব মানে, আমেরিকান অ্যাম্বাসেডার উইলিয়াম ডিপ্রি ছিলেন। উনি তো আমার কাছ থেকে বাংলাদেশের কমপ্লিট কালেকশন নিল। তারপর সে চলে যাওয়ার সময় আমাকে ফেয়ারওয়েল পার্টির দাওয়াত দিল। আমার বুকটা ভরে গেল যে আমাকে এত সম্মান দিল, আর এত এই ডাক টিকিটের মাধ্যমেই, তো আমাকে তো এমনি দিত না। একক চেষ্টায় বাংলাদেশের ডাকটিকিটের এত বৃহৎ একটি সংগ্রহ গড়ে তোলার স্বীকৃতি হিসেবে এম এ সালাম লাভ করেছেন জাতিসংঘ ডাক সংস্থার পক্ষ থেকে দেয়া বিশ্ব ডাক সনদ। এছাড়া
এছাড়া ডাকটিকিট নিয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রদর্শনী ও প্রতিযোগিতায় পেয়েছেন অসংখ্য পুরস্কার। 2006 সালে ওয়ার্ল্ড এক্সিবিশন হলো ওয়াশিংটন ডিসিতে। সেটা তো গেলাম। তাদের যে ফিলাটেলিক পাসপোর্ট আছে, সেই পাসপোর্টে আমার ছবি সহ ডাকটিকিট যে বের হয়েছিল জাতিসংঘের, সেই স্ট্যাম্প লাগিয়ে দিলাম। পরে তারা সিল মেরে দিল। আমি মরে গেল, আমার ছেলেরা নাতি নাতকুরা ভবিষ্যতে দেখবে, গর্ব করে বলবে যে আমার দাদা জাতিসংঘের ডাকটিকিটের সাথে ওনার ছবি আসছে। তিনি প্রথম বাংলাদেশে গড়ে তোলেন ফিলাটেলিস্টদের জন্য সংগঠন। তার চেষ্টায় 1982 ও 2005 সালে অনুষ্ঠিত হয় ডাকটিকিটের একক দুটি প্রদর্শনী। ইন্টারনেট মোবাইলের যুগে নতুন প্রজন্মকে ডাকটিকিটের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য এর ব্যাপক প্রচার ও প্রসারের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। ডাকটিকিটের প্রতি যেন সরকার একটু নজর দেয়, কারণ ডাকটিকিটের মাধ্যমে কিন্তু দেশ বিদেশের ইতিহাস, ভৌগোলিক জ্ঞান বাড়ে এবং স্কুল কলেজে এখন প্রায় স্কুলেই ডাকটিকিট সংগ্রহের একটা ক্লাস করা হয়। তো অনেক সুন্দর সুন্দর ডাকটিকিট বেড়েছে, বাংলাদেশ ডাক বিভাগ বের করেছে, কিন্তু অনেক ডাক বিভাগের লোকই সেটা জানে না বা চিনে না। এটা প্রসারের জন্য ডাক বিভাগেরই উচিত অন্তত বছরে একটা জাতীয় ডাকটিকিট প্রদর্শনী করা। ডাকটিকিটের উপরে কেউ একক প্রদর্শনীও করে নাই, একমাত্র আমি 2-3 বার করেছি। একবার করলাম আপনার 82-তে, আবার করলাম 2005 সালে, আরেকটা করেছিলাম জাতিসংঘ তথ্য কেন্দ্রে জাতিসংঘ ডাকটিকিটের উপরে। জাতিসংঘ ডাক সংস্থার একমাত্র বাংলাদেশের প্রতিনিধি আমি। তা আমাদের দেশের লোকেরা মনে করে যে এটা বাচ্চাদের সব, কিন্তু তা না। আমি তো পৃথিবীর প্রায় 12-14টা দেশ ঘুরেছি, ডাকটিকিটের অনেক প্রদর্শনী দেখেছি। আমি কেন, আমার চেয়ে অনেক বৃদ্ধ বয়সের লোকেরাও, বুড়ো হয়ে গেছে, আমার মনে 100 বছর কম হবে না, হুইল চেয়ারে করে চলে আসে ডাকটিকিট কিনতে দেখতে। আজীবন ডাকটিকিটের পেছনে ছোটা নিভৃতচারী এ মানুষটি একজন সমাজকর্মীও। জীবনের অনেকটা সময় তিনি নিঃস্বার্থভাবে উজাড় করে দিয়েছেন সমাজ সেবার পেছনে। স্বপ্ন দেখেন সুখী সমৃদ্ধ এক বাংলাদেশের। জীবনের পরন্ত বিকেলে এসেও এ বৃদ্ধের চোখে এখনো স্বপ্নের শেষ নেই। আজও মনে পড়ে কচি দুটি আঙুল দিয়ে খাতায় সাঁটা প্রথম ডাকটিকিটের কথা। প্রথম বপন করা ছোট্ট সেই চারা নানান ঝড়ঝাপটা পেরিয়ে আজ পরিণত হয়েছে বিশাল মহিরুহে। সাধনার ছোট্ট এই জগৎটিতেই রয়েছে তার জীবনের সাফল্য ও সার্থকতা।